এই গল্পটি এমন একটি মেয়ের যার ছোটবেলায় বিয়ে হয়ে যায় এবং বড় হয়ে তার স্বামী সেনাবাহিনীতে শহীদ হন। তারপর মেয়েটিকে বিয়ে করার জন্য তার স্বামীর জায়গায় অন্য কেউ আসে, আর যখন এই সত্যিটা সেই মেয়েটির সামনে এবং সবার সামনে আসবে তখন কি হবে। এই সিনেমাটি একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি, যা একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। তো চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরু 1948 সাল থেকে, যেখানে আমরা পাঞ্জাবের আলোয়াল গ্রাম দেখতে পাই। একই গ্রামে বসন্ত কৌর তার বড় পরিবারের সাথে থাকে। তার পরিবারের সবাই আছে, মা বাবা, দাদা দাদি, কাকা জেঠু এবং তাদের বাচ্চারা। আর সেই পরিবার শুধু বড়ই ছিল না, বরং আনন্দে পরিপূর্ণ ছিল। বসন্তও তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং সে তার বাবার খুব আদরের মেয়ে। আর ইনি হলেন বসন্তের পিসি, যাকে ছাড়া বসন্ত থাকতে পারে না। একদিন তার বাবা যখন তার ভাইপোর সাথে কাজ করছিলেন, তখন হঠাৎ তিনি দেখলেন যে তার ভাইপোর পায়ের কাছে একটি সাপ এসেছে। সাপটি তাকে প্রায় কামড়ে দিয়েছিল, কিন্তু বসন্তের বাবা তার ভাইপোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং সাপটি বসন্তের বাবাকেই কামড়ে দেয়। তাকে বৈদ্যের কাছে নিয়ে যাওয়াও যায়নি এবং বসন্তের চোখের সামনেই তার বাবা মারা যান। সে তার বাবার ছায়ায় কখনো কোনো দুঃখ দেখেনি, কিন্তু এখন সে প্রথমবারের মতো দুঃখী ছিল। দিন যেতে লাগলো, কিন্তু বসন্তের দুঃখ কমার কোনো লক্ষণ ছিল না। সে প্রায়ই তার বাবার স্মৃতিতে হারিয়ে যেত। বাচ্চাদের সাথে খেলাধুলোতেও তার মন লাগতো না, এবং তার বাবা চলে যাওয়ার পর এই বাড়িতে তার মায়ের কোনো সম্মান ছিল না। সে সারাদিন সবার কাজ করত। এখন সে এই বাড়িতে একজন কাজের লোকের চেয়ে বেশি কিছু ছিল না। তারপর একদিন বসন্তের নানা এলেন। তিনি তহসিলদার ছিলেন। তিনি প্রায়ই তার বিধবা মেয়ের খোঁজ খবর নিতে এখানে আসতেন। সে সময় বসন্তের মা তাকে রুটি খাওয়াচ্ছিলেন, কিন্তু তার জেঠিমা বললেন তাকে পরে রুটি খাইয়ে দেবেন, আগে কাজ করুক। বসন্তের মা বললেন, আমাকে রুটি খাওয়াতে দিন, সে সকাল থেকে ক্ষুধার্ত। কিন্তু তার জেঠিমা প্লেট ছিনিয়ে বাইরে ফেলে দিল, আর এই সব বসন্তের নানা দেখে ফেললেন। এর আগে তিনি জানতেন না যে তার মেয়ের সাথে এখানে কি হচ্ছে, কিন্তু আজ তিনি নিজের চোখে দেখলেন। তিনি তখনই বসন্ত আর তার মাকে নিজের বাড়িতে নিয়ে এলেন, আর তার নানা তার মাকে বোঝালেন যে তোমার বয়সও খুব বেশি নয়, তোমার দ্বিতীয় বিয়ে করা উচিত। আর এখন আমাদের দেশ বদলে গেছে, বিধবা বিয়ের বিরুদ্ধে কেউ নেই। আর এখন সবার সিদ্ধান্ত এটাই ছিল, কিন্তু বসন্তের মা দ্বিতীয় বিয়ে করতে রাজি ছিলেন না। কিন্তু সে একজন নারী এবং সবার সিদ্ধান্ত তাকে মানতে হবে। কিন্তু বসন্তের দাদা দাদি তাদের নাতনিকে চেয়েছিলেন এবং তারা এর জন্য দাবি জানাতে লাগলেন। এর জন্য একটি পঞ্চায়েত বসানো হয় এবং এখন সবার সিদ্ধান্ত ছিল যে বসন্ত তার দাদা দাদির কাছে থাকবে আর তার মায়ের দ্বিতীয় বিয়ে দেওয়া হবে। বসন্ত তার অংশের জমি জমা পাবে এবং সময় হলে তার বিয়েও দেওয়া হবে। আর বসন্তকে 6 মাস পর তার নানার বাড়িতে তার মায়ের সাথে দেখা করতে দেওয়া হবে। কিন্তু এখন বসন্তের তার মাকে অনেক প্রশ্ন করার আছে, যে যখন আমি কাঁদবো তখন আমাকে চুপ করাবে কে, আর তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন? কিন্তু তার মা তাকে শুধু সান্ত্বনা দিলেন। পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল না, বড়দের সিদ্ধান্তই তাকে মেনে নিতে হবে। আর তার পরের দিন বসন্তের মা বুকে পাথর চাপা দিয়ে কাঁদতে কাঁদতে তার মেয়েকে অনেক কথা বুঝিয়ে বিদায় দিলেন। কিছুদিন যেতে না যেতেই বসন্তের কাকি জেঠিরা তাকে বোঝালেন যে যখন 6 মাস পর তোর নানা তোকে নিতে আসবেন তখন তুই তাদের সাথে যেতে অস্বীকার করবি, আর আমার মায়ের কথা মনে পড়ে না বলবি। তারপর তাই হলো। যখন বসন্তের নানা তাকে নিতে এলেন, বসন্ত তার মায়ের সাথে দেখা করতে অস্বীকার করলো। তাকে যা শেখানো হয়েছিল সে তাই বলল, এবং সবাই এটাই ঠিক মনে করলো যে পুরনো ক্ষত জাগিয়ে লাভ নেই। তার মায়েরও সেখানেই মন বসে যাবে এবং মেয়েরও এখানে। আর কয়েকদিন পর বসন্তের ছোটবেলাতেই বিয়ে হয়ে গেল। তার সাথে যা হচ্ছিল সে তাকে শুধু পুতুল খেলা মনে করছিল। আর সবচেয়ে বড় কথা হলো বসন্তের বিয়ে সেই গ্রামেই হয়েছিল যেখানে তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে। বসন্তকেও এই কথা বলা হয়েছিল। সে এতই সরল ছিল যে সেখানে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো, কিন্তু তাকে বলা হলো যে সে এখনই তার শ্বশুরবাড়ি যেতে পারবে না, এখনো তাকে তার জন্য অনেক লম্বা অপেক্ষা করতে হবে। তার মায়ের সাথে দেখা করার আশা আবারও ভেঙে গেল এবং এভাবে বসন্ত তার মায়ের কাছে যাওয়ার জন্য একটি একটি দিন গুনতে লাগলো। কিন্তু যখন বসন্তের পিসি তার শ্বশুরবাড়ি থেকে বাড়িতে আসতো তখন বসন্তের মন ভালো হয়ে যেত। এভাবে মাসগুলো বছরে বদলে গেল এবং এখন বসন্ত বড় হয়ে গেছে। 1962 সালের ভারত চীন যুদ্ধ, যেখানে আমরা চীন সীমান্তে মেহতাব সিংকে দেখতে পাই। তাকে বলা হয়েছিল যে সাহেব ডেকেছেন, এবং যখন সে তার কাছে গেল তখন তাকে বলা হলো তুই প্রতিবার এটাই করিস, আমি অন্য মেহতাবকে ডাকি আর তুই চলে আসিস, যখন আমি তোকে ডাকি তখন ও চলে আসে। কিন্তু মেহতাব জানালো আমাদের ঠিকানাও প্রায় একই রকম, বলার জন্য দুটো পঞ্চায়েত কিন্তু গ্রাম একেবারে পাশাপাশি। সেখানেই আমরা মেহতাবের সাথে ভীম সিংকেও দেখতে পাই। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। এমন না হয় যে শহীদ একজন
মেহতাব হয় আর খবর অন্যজনের বাড়িতে পৌঁছে যায়। এতে মেহতাব বলল, আমার তাতেও কিছু যায় আসে না, কারণ আমার পেছনে কাদার কেউ নেই। আর কয়েকদিন পর ভারত চীন যুদ্ধ শুরু হয়ে যায়। সেনাবাহিনী যুদ্ধে জয়লাভ করে, কিন্তু এই লড়াইয়ে এক মেহতাব সিং শহীদ হয়ে যায়। এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, শহীদ মেহতাবের বাড়িতে মেহতাব সিংকেই খবর পৌঁছে দিতে হবে। সে তার জিনিসপত্র নিয়ে তার গ্রামে যেতে শুরু করে। যুবক ছেলের মৃত্যুর খবর শুনে বাবা মা ভেতরে ভেতরে ভেঙে পড়লেন। মেহতাব সিং তাদের বললেন, এই কাগজে তার স্ত্রী বসন্ত কৌরের স্বাক্ষর আমার দরকার। তাদের জানানো হলো বসন্ত কৌরের এখনো গৌণ বিয়ে হয়নি, সে এখনো তার মায়ের বাড়িতেই থাকে। আর এখন মেহতাব সিংকে বসন্তর গ্রাম আলোয়াল যেতে হবে। সে তার বাড়ির ঠিকানা জেনে নেয়। সেখানেই আমরা বসন্তকে দেখতে পাই, যে তার বান্ধবীদের সাথে কুয়োতে জল ভরতে এসেছিল। তখনই মেহতাব সেখানে পৌঁছে যায়। সে বসন্তের কাছে জল চেয়ে জিজ্ঞাসা করে, এটা কি আলোয়াল গ্রাম? আমাকে কাশ্মীরা সিং এর বাড়িতে যেতে হবে। তাকে জানানো হয় যে তিনি তো মারা গেছেন, কিন্তু তাদের পরিবার এখানেই থাকে। কিন্তু বসন্ত ও তার বান্ধবীদের সন্দেহ হলো, এই সেই সেনা তো নয় যার সাথে বসন্তের বিয়ে হয়েছে। তার কাকার ছেলের বিয়ে হওয়ার কথা, হয়তো বাড়ির লোকেরা তাকে বিয়েতে ডেকেছে। তারপর আমরা দেখি রাস্তায় মেহতাবের সাথে গ্রামের এক লোকের দেখা হয়, যার নাম বাহাদুর ছিল। সে জানালো, আমি স্কুলে পড়াই, এই সময় রোজ এখান থেকে যাই, আর আজ আপনার সেবা করার সুযোগ পেলাম। আর আপনি যাদের বাড়ি যাচ্ছেন আমি তাদের পরিবারেরই লোক। কাশ্মীরা সিংজি আমার দাদু হতেন। আর মেহতাব তাকে জানালো সে এখানে কি কাজে এসেছে। আসলে আপনাদের পরিবারের মেয়ে বসন্ত কৌর, যার ছোটবেলায় মেহতাব সিং এর সাথে বিয়ে হয়েছিল, সে দেশের সেবায় শহীদ হয়ে গেছে এবং আমার বসন্ত কৌরের স্বাক্ষর লাগবে। এতটুকু শোনার সাথে সাথেই বাহাদুরের পা সেখানেই থেমে গেল, কারণ সে বসন্তের জেঠার ছেলে এবং বসন্তকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। আজ তার বোন শ্বশুরবাড়ি না গিয়েই বিধবা হয়ে গেছে, কিন্তু কারো কারো পেছনে উপরওয়ালাও যেন লেগেই থাকে। সে তো আগে থেকেই ভাগ্যের পরিহাসের শিকার ছিল। প্রথমে তার বাবা মারা গেলেন, তারপর মা তাকে ছেড়ে গেলেন, আর এখন সে এই দুঃখের কথা জানতে পারলে কে জানে তার কি অবস্থা হবে। মেহতাব বাহাদুরকে শান্ত করে, বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে, তাই বাহাদুর মেহতাব সিংকে অনুরোধ করে, আমার ছোট কাকিমার মেয়ের বিয়ে, এই সময়ে আমরা যদি তাকে এই খবর দিই তাহলে বাড়ির পরিবেশ খুব খারাপ হয়ে যাবে। আমি তাদের আনন্দকে দুঃখে পরিণত হতে দেখতে পারি না। এটা সঠিক সময় নয়। যদি আপনি এই খবরটা তাদের 5 দিন পর জানান তবে আপনার খুব মেহেরবানি হবে। মেহতাবের গ্রাম এখান থেকে 200 কিলোমিটার দূরে। যদি সে ফিরে যায় তবে আবার আসা মুশকিল হবে। তাই বাহাদুর মেহতাবকে তার বন্ধুর বাড়িতে থাকার জন্য বলে এবং মেহতাব তাদের দুঃখ বুঝতে পেরে এই কথা মেনে নেয়। এদিকে এই খবর বসন্তের কাছেও পৌঁছে গেছে যে তার স্বামীকে বাহাদুর ভাই তার বন্ধুর বাড়িতে থাকার জায়গা দিয়েছে। মনে হচ্ছে এই বিয়ের পর এবার বসন্তের পালা। আর এভাবে বসন্ত তার বিয়ের স্বপ্ন দেখতে শুরু করে। বাহাদুর বাড়িতে জানালো, আমার এক বন্ধু এসেছে, সে একজন সেনা, ও আমার এক বন্ধুর বাড়িতে থাকবে, কিন্তু ওর খাবার আমাদের বাড়ি থেকেই যাবে। তারপর অজুহাত দিয়ে বসন্ত তার বান্ধবীদের সাথে মেহতাবকে খাবার দিতে যেতে লাগলো। আর একদিন বসন্তের বান্ধবীরা মেহতাবকে জানালো যে এর নাম বসন্ত, আর তাকে দেখে মেহতাবের খুব খারাপ লাগলো। কিন্তু বসন্ত মেহতাবকে তার স্বামী ভাবছে। সে রাত জেগে তাকে নিয়ে স্বপ্ন দেখতে লাগলো। আর পরের দিন তার আনন্দ দ্বিগুণ হয়ে গেল যখন তার পিসি এতদিন পর তার কাছে এলো। পরের দিন বসন্ত আবার মেহতাবের জন্য খাবার নিয়ে গেল, আর সে তাকে বলল, আমি আপনার সারা জীবন এভাবেই সেবা করব। মেহতাবেরও তার কথাগুলো ভালো লাগে, কিন্তু সে এই সত্যিটা কিভাবে ভুলতে পারে যে সে বসন্তকে কতটা খারাপ খবর দিতে এসেছে। আর এভাবেই বসন্তের জেঠার ছেলের বিয়ে হয়ে যায়। বিয়ের পর বসন্ত তার পিসির সাথে কথা বলে, আপনারা কি আমার গৌণ বিয়ের ব্যাপারে কিছু বলেছেন? কারণ মেহতাব সিং কতদিন ধরে আমাদের গ্রামেই আছে, কিন্তু এই ব্যাপারে তার পিসি কিছুই জানতেন না। তিনি বললেন, আমি বাড়ির লোকেদের সাথে কথা বলে দেখি, হয়তো তারা কিছু জানেন। এই ব্যাপারে তার পিসি বাহাদুরকে জিজ্ঞাসা করলেন এবং বাহাদুর তাকে সব সত্যি সত্যি বলে দিল। বাহাদুর আর তার পিসি একটা সিদ্ধান্ত নিল এবং এই ব্যাপারে তারা মেহতাবের সাথে কথা বলল। সম্পর্কটা আমাদের পূর্বপুরুষরা করেছিল। আমার বাবা মারা গেছেন কত বছর হয়ে গেল। যেখানে বসন্তের বিয়ে হয়েছিল তাদের সাথে আমাদের কোনো কথাবার্তা হয়নি। যার সাথে বসন্তের বিয়ে হয়েছিল সেই ছেলেটাকে সে আর আমরা সবাই ছোটবেলায় দেখেছি। আমরা তো তার মুখও চিনি না। এখানে সবাই শুধু এটাই জানে যে বসন্তের বিয়ে খিতি গ্রামে মেহতাব সিং এর সাথে হয়েছে। আপনার মতো ভালো মানুষ আমরা আর পাবো না। যদি আপনি আমাদের মেয়ের হাত ধরেন তবে তার জীবন সুন্দর হয়ে যাবে। কিন্তু মেহতাব সিং একজন মুসাফির, সে কি করে এমন বিয়ে করতে পারত? বাহাদুর আর তার পিসি মেহতাবকে অনেক বোঝায়। মেহতাব বসন্তকে বিয়ে করতে খুব ভয় পাচ্ছিল। তার ভয় ছিল যদি এই সত্যিটা কখনো বসন্ত জানতে পারে তবে কি হবে, কিন্তু তা সত্ত্বেও সে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর তারপর বসন্ত ও মেহতাবের বিয়ের প্রস্তুতি শুরু হয়। সেই বিয়েতে অন্য একজনও এসেছিল যে বসন্তের আত্মীয় হলেও মেহতাব সিংকে চিনত। সে তার সাথে সেনাবাহিনীতে ছিল, যার নাম ছিল ভীম সিং, আর সে
সত্যিটা জানে। এই তো সেই মেহতাব যার আগে পিছে কেউ নেই। আর এ শহীদ মেহতাবের খবর নিয়ে এসেছিল সে এখানে কি করছে। আর সে মেহতাবের কাছে এসে তাকে বলতে লাগলো যে আমি তোকে ভালো করে চিনি, তুই তো শহীদ মেহতাবের জিনিসপত্র এখানে নিয়ে এসেছিলি, আর তুই এখানে এসে বসে পড়লি। একজন বিধবাকে বিয়ে করা ভুল কিছু নয়, কিন্তু কাউকে ঠকানো খুব খারাপ কাজ। মেহতাব তাকে বোঝানোর অনেক চেষ্টা করলো যে আমি আপনাকে পুরো ব্যাপারটা বলবো, কিন্তু সে মানল না। আর বাড়ির সকলের সামনে সে মেহতাবের সব গোপন কথা ফাঁস করে দিল। সে সবাইকে বলল এই মেয়েটি বিধবা হয়ে গেছে, যার সাথে আপনারা বিয়ে দিতে যাচ্ছেন, যার সাথে আপনারা আপনাদের মেয়েকে পাঠাতে যাচ্ছেন, সে আপনাদের জামাই নয়। কারণ বসন্তের স্বামী তো সেনাবাহিনীতে শহীদ হয়ে গেছে। এই যে সামনে বসে থাকা লোকটা, এ বসন্তের স্বামীর খবর নিয়ে এসেছিল। আপনাদের বোকা বানিয়ে সে ফয়দা তুলেছে। আর এই সত্যিটা জেনে বসন্তের মন ভেঙে গেল। আর তার বাড়ির লোক মেহতাবের প্রাণের শত্রু হয়ে গেল। বাহাদুর মেহতাবকে টেনে সেখান থেকে নিয়ে গেল, বলল এরা তোকে ছাড়বে না। কিন্তু বসন্তের কাকা জেঠু এই ধোকার জন্য মেহতাবকে মেরে ফেলার প্রতিজ্ঞা করে বসলো। তখন মেহতাব তার বন্দুক বের করে বলল আমি চাইলে এখনই তোমাদের সবাইকে শেষ করে দিতে পারি, একবার সবার আমার কথা শোনা উচিত। বাহাদুর তাদের সবাইকে বলল আমার 19 বছর বয়সী বোন বিধবা হয়ে গেছে, কি করব? ওকে সাদা কাপড় পরিয়ে ঘরে বসিয়ে রাখবো? তাতে কি আমাদের সম্মান বাড়বে? ওকে ঘরে বসিয়ে রাখবো, নাকি কোনো ভালো মানুষের সাথে ওর বিয়ে দেব? কোনটা ঠিক? কিন্তু এদের কথা ছিল আমাদের মেয়েরা কি এভাবে বিনা বিয়েতে কারো ঘরে চলে যাবে? কিন্তু এই সেই লোক ছিল যখন বসন্তকে তার মায়ের থেকে দূরে করে দেওয়া হয়েছিল। নিজের সিদ্ধান্ত চাপিয়ে সেই মাকে অন্য কারো ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, অথচ সে চায়নি তার দ্বিতীয় বিয়ে হোক। এই গ্রামবাসীদের সিদ্ধান্তের জন্য বসন্ত আজও তার মায়ের থেকে দূরে আছে। বাহাদুর তাদের সবাইকে বোঝালো যে মেয়েটির উপর কত অত্যাচার হয়ে আসছে। আপনারা কি চান যে সে সারা জীবন এভাবেই একা থাকুক? গ্রামবাসীরা বাহাদুরের কথা বুঝতে পেরেছিল এবং তারপর তারা সবাই মিলে বসন্ত ও মেহতাবের সমস্ত রীতি রেওয়াজ মেনে বিয়ে দেয়। আর মেহতাব বসন্তকে নিয়ে নিজের গ্রামে চলে আসে। ভেতর থেকে একজন মহিলার আওয়াজ আসছিল। মেহতাব বসন্তকে বলল ইনি আমার মাসি, আমার সাথে ওনার রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমার কাছে উনি মায়ের থেকেও বেশি। ওনার হয়তো জানা হয়ে গেছে যে আমার বিয়ে হয়ে গেছে, তাই আজ উনি আমার ঘরে এসেছেন। যখন দরজা খুলল সে আর কেউ নয়, বসন্তের মা ছিলেন। বসন্ত তার মাকে দেখে কাঁদতে লাগলো আর তার মা তাকে জিজ্ঞাসা করতে লাগলো তুই কে? আর বসন্ত যখন বলল মা আমি তোমার বসন্ত, তখন তারা মা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। লোকেরা তাদের উপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে যাদের আলাদা করে দিয়েছিল আজ তারা আবার এক হলো। ভাগ্য যেন আজ তাদের আবার মিলিয়ে দিয়েছে। মেহতাবও এইসব দেখে অবাক হয়ে যাচ্ছিল, কারণ মেহতাব বসন্তের মায়ের হাতের রুটি খেয়েই বড় হয়েছে। এই দুনিয়াতে মেহতাবের আপন বলতে কেউ ছিল না, কিন্তু এখন তার ঘর খুশিতে ভরে উঠেছে। বসন্তের মা একা হয়ে গিয়েছিলেন, তার পরিবারে আর কেউ ছিল না, তাই তিনি মেহতাবের বাড়িতেই থাকতে শুরু করলেন। বসন্ত একটি মেয়ের জন্ম দিল। বড় হয়ে তার মেয়ে কানাডায় চলে গেল। বসন্ত তার মায়ের থেকে যত দূরে ছিল তত বেশি সে তার মায়ের সেবা করত এবং হাসি মুখে পৃথিবী থেকে বিদায় নেয়। আর এই হলেন বসন্ত কৌর, যিনি তার গল্প দুনিয়াকে শুনিয়েছিলেন। 1 বছর আগে মেহতাব সিংও মারা যান। তিনি এই ঘটনার উপর একটি উপন্যাস লিখেছেন। তারপর আমরা দেখি যে তার একটি সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। সাক্ষাৎকারের সময় বসন্ত কৌর হাসি মুখে পৃথিবীকে বিদায় জানান। আর এখানেই আমাদের আজকের মুভিটি শেষ হয়। তো মুভিটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন।